হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে এই কোয়ান্টা পরিবারে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি থার্মোডাইনামিক্সের পার্ট 3 ভিডিও নিয়ে। অর্থাৎ পার্ট 2 ভিডিওতে যে বাকি অংশটুকু রয়ে গিয়েছিল সেটা আজ পার্ট 3 ভিডিওতে আমরা আলোচনা করব। চলো দেখে নেই। প্রুফ P v to the power gamma equal to constant। তাহলে এটা কিভাবে প্রমাণ করব? We get from first law of thermodynamics. কি না dq সমান du প্লাস pdv। এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র ছিল। ইন অ্যাডিয়াবেটিক প্রসেস ডিকিউটা কি হচ্ছে 0, তাহলে অতএব du প্লাস pdv সমান 0। du কে আমরা কি লিখতে পারি cv/dt, তাহলে cv/dt প্লাস pdv সমান 0। কি করে হয়েছে তবু আমি আরেকবার দেখে দিচ্ছি। যখন v ইকুয়াল টু কনস্ট্যান্ট, dv ইকুয়াল টু 0, অতএব dq সমান du, pdvটা 0, তাহলে dq সমান du সমান dqv। এখানে আমি লিখতে পারি dqv সমান 1 গ্রাম অনু গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে স্থির আয়তনে cv ইন্টু তার উষ্ণতা বৃদ্ধি যদি dt হয় তাহলে dqv সমান du সমান cv/dt। তাই আমি এখানে du এর জায়গায় cv/dt লিখলাম। এইবার দেখো আমরা আদর্শ গ্যাস ধরে নেব। ফর 1 গ্রাম মোল আইডিয়াল গ্যাস PV সমান 8T। একটা স্থির রেখে অপরটার অবকল করব। P স্থির রাখলাম, V এর অবকল dV প্লাস V স্থির রাখলাম, P এর অবকল dP সমান আর ধ্রুবক, তাই P এর অবকল dt। তাহলে এখান থেকে dt এর মানটা কি বের হবে না dt সমান pdv প্লাস vdp বাই r। এই মানটা হচ্ছে ওখানে পুট করব। অতএব দেখো pdv প্লাস vdp বাই r প্লাস pdv ইকুয়াল টু 0। এই প্রমাণটা একটু বড় হবে, তাহলে আর দিয়ে গুণ করছি, তাহলে pdv, আচ্ছা এখানে একটা সিভি ছিল, এটা একটু সিভিটা লিখে নেবে। তাহলে সিভি ইন্টু পিডিভি প্লাস সিভি ইন্টু ভিডিপি প্লাস আর ইন্টু পিডিভি ইকুয়াল টু 0। এখন দেখো এই আর এর জায়গায় আমি কি লিখতে পারি, আর সমান আমরা জানি সিপি মাইনাস সিভি, অলরেডি আজকে আমরা প্রমাণ করেছি। তাহলে সিভি ইন্টু পিডিভি প্লাস সিভি ইন্টু ভিডিপি প্লাস সিপি মাইনাস সিভি ইন্টু পিডিভি ইকুয়াল টু 0। আমি উপরটা মুছছি। আচ্ছা তাহলে কি হলো দেখো, এখানে সিভি ইন্টু পিডিভি আর এখানে সিপি ইন্টু পিডিভি। তাহলে আমরা যদি আচ্ছা গুণ করে নিই, তারপরে আমি নাহলে মানটা বসাবো। সিভি ইন্টু পিডিভি প্লাস
সিভি ইন্টু ভিডিপি প্লাস সিপি ইন্টু পিডিভি মাইনাস সিভি ইন্টু পিডিভি। তাহলে দেখো সিভি পিডিভি আর সিভি পিডিভি কেটে গেল, তাহলে থাকলো কি সিভি ভিডিপি সমান মাইনাস সিপি পিডিভি। এটাকে আমি লিখতে দিচ্ছি সিপি বাই সিভি ইন্টু ডিভি, মানে এই সিভিটা আমি এখানে নিচে নিয়ে চলে আসলাম, সমান ডিপি বাই এখানে কি করলাম, এটা ডিভি বাই ভি লিখলাম। তবে দেখো সাজিয়েছি শুধু, অর্থাৎ এখানে কি করেছি না এই সিভিটাকে এই সিপির নিচে নিয়ে গেছি, আর ডিভির নিচে এই ভিটাকে নিয়ে গিয়েছি, আর এখানে যে পিটা ছিল সেটা ডিপির নিচে নিয়ে গিয়েছি। এবার কি করব, উভয় পক্ষে সমাকলন করে পাই। তাহলে এটা গামা হলো ইন্টিগ্রেশন ডিভি বাই ভি সমান ইন্টিগ্রেশন ডিপি বাই পি, আর এখানে আমি লগ সি ধরে নিলাম, যেখানে সিটা হচ্ছে কনস্ট্যান্ট। অর্থাৎ উভয় পক্ষে সমাকলন করতে গেলে একটা স্বেচ্ছ ধ্রুবক যোগ করতে হয়, সেটা আমি এখানে লগ সি ধরেছি। তাহলে এটা কি হবে এলএন ভি, আর এখানে গামা থাকার জন্য ভি টু দি পাওয়ার গামা উঠে যাবে, সমান এলএন পি, যেখানে মাইনাস একটা ছিল, মাইনাসটা রাখবে, এই মাইনাসটা ছিল, প্লাস এলএন সি। তাহলে এই পিটা এলএন পিটাকে যখন ওখানে নিয়ে যাবো তাহলে কি হবে, প্লাস হয়ে যাবে, এখন হয়ে যাবে লগ এম প্লাস লগ এন এর ফর্মুলা লগ এম ইন্টু এন হবে, অর্থাৎ এলএন পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা ইকাল টু এলএন সি। আর একটা লাইন আমি মুছছি, তাহলে এখান থেকে আমরা পেলাম কি এলএন উঠেই চলে গেল, পি ভি টু দি পাওয়ার গামা ইকাল টু সি বা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কেন সিকে আমি এখানে কনস্ট্যান্ট ধরেছি, আর এটা প্রমাণ হয়ে গেল। আমি প্রুফ করে লিখে দেব, এই তোমরা এটা ভালো করে অভ্যাস করবে, কেন মানুষ তো অভ্যাসেরই দাস, যতবার প্র্যাকটিস করবে, দুবার প্র্যাকটিস করলে আশা করি তোমাদের হয়ে যাবে। আমরা যাব রুদ্ধতাপ এবং সমষ্ণ লেখের মধ্যে কোন লেখটি বড়। এখন তোমরা লেখচিত্রের ক্যারেক্টারিস্টিক দেখে বলবে যে রুদ্ধতাপ লেখের নতি বড়, কিন্তু ফিজিক্স তো এইভাবে চলে না, ফিজিক্স প্রমাণের উপর ভিত্তি করে চলে, ফিজিক্স মানেই প্রমাণ করে দেখাতে হবে, তাহলে ফিজিক্স এটাকে বিশ্বাস করবে। তাহলে আমরা দেখব প্রথমে ইন আইসোথার্মাল প্রসেস সমষ্ণ প্রক্রিয়া কি হচ্ছে, তাপ আয়তনের মধ্যে যে সম্পর্ক পিভি ইকাল টু কনস্ট্যান্ট, অতএব পিডিভি অবকল করছি প্লাস একটা স্থির রেখে অপরটার অবকল প্লাস ভিডিপি ইকাল টু কনস্ট্যান্টের অবকল 0 হবে। তাহলে এখানে দেখো ডিপি বাই ডিভি সমান মাইনাস পি বাই ভি, এইটা হচ্ছে আইসোথার্মালের নতি, অর্থাৎ আইসোথার্মাল লেখের নতি হচ্ছে ডিপি বাই ডিভি, তার মানটা কত বেরোলো মাইনাস পি বাই ভি। কিন্তু যদি আমরা অ্যাডিয়াবেটিক প্রসেস ধরি, অর্থাৎ রুদ্ধতাপ প্রক্রিয়া ধরি, ইন অ্যাডিয়াবেটিক প্রসেস অর্থাৎ রুদ্ধতাপ প্রক্রিয়ায় কি হয়, এক্ষুনি আমরা প্রমাণ করেছি যে পি ভি টু দি পাওয়ার গামা ইকাল টু কনস্ট্যান্ট হয়, অতএব P
পি গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু ডিভি প্লাস ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি ইকাল টু 0। তাহলে দেখো এখানে ডিপি বাই ডিভি করলাম, এটা অ্যাডিয়াবেটিক, সমান কি হচ্ছে না মাইনাস গামা পি ডিভি বাই ভি টু দি পাওয়ার গামা পি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 বাই ভি টু দি পাওয়ার গামা সমান কি হবে না ডিপি বাই ডিভি ইন অ্যাডিয়াবেটিক সমান মাইনাস গামা পি বাই ভি হবে। তাহলে এই প্রমাণ থেকে দেখতেই পাচ্ছি আমরা যে সমস্ত প্রক্রিয়া লেখের নতি অর্থাৎ ডিপি বাই ডিভি সমান মাইনাস পি বাই ভি, আর রুদ্ধতাপ লেখের নতিটা বেরোলো মাইনাস গামা পি বাই ভি। তাহলে গামা গুণ বেশি রুদ্ধতাপ লেখের নতি সমস্ত লেখ নতি অপেক্ষা। তবুও আমি এখানে লেখচিত্রটা এঁকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে গামা গুণ বেশি হচ্ছে। আইসোথার্মালের ক্ষেত্রে কি হচ্ছে, নতিটা এইভাবে হয়, আর রুদ্ধতাপ লেখের নতিটা একটু খাড়াই হয় এইভাবে। তাহলে এটা T1 উষ্ণতার জন্য, এটা T2 আইসোথার্মাল, আর এটা T1, এটা T2 রুদ্ধতাপের। তাহলে দেখতেই পাচ্ছ লেখচিত্র থেকে যে রুদ্ধতাপ লেখের নতি সমস্ত লেখ নতি অপেক্ষা বড়। কত বড় না এখানে আমরা প্রমাণ করে দেখলাম যে গামা গুণ বেশি। এখানে লিখবে নিচে তোমরা দ্যাট ইজ ডিপি বাই ডিভি অ্যাডিয়াবেটিক গ্রেটার দেন ডিপি বাই ডিভি আইসোথার্মাল। অর্থাৎ রুদ্ধতাপ লেখের নতি সমস্ত লেখ নতি অপেক্ষা গামা গুণ বেশি। এরপরে আমরা আসবো কি রিভার্সিবল ইরিভার্সিবল প্রসেস। এটা মুছছি। রিভার্সিবল প্রসেস কাকে বলা হচ্ছে না কোনো প্রক্রিয়া যদি বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে তখন সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে প্রত্যাবর্তক প্রক্রিয়া। ধরো কোনো প্রক্রিয়া এ থেকে বিতে যাওয়ার সময় যে পরিমাণ তাপ বা শক্তি গ্রহণ করলো বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তনের সময় অর্থাৎ বি থেকে এতে আসার সময় সে যদি একই পরিমাণ তাপ বা শক্তির বর্জন করে তখন সেই প্রক্রিয়াকে বলবো রিভার্সিবল প্রসেস অর প্রত্যাবর্তক প্রক্রিয়া। বাস্তবে সবকিছু প্রক্রিয়াই ইরিভার্সিবল অর্থাৎ অপ্রত্যাবর্তক প্রক্রিয়া। অপ্রত্যাবর্তক প্রক্রিয়া মূলত একমুখী হয়, কেন না সেটা বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না। ইরিভার্সিবল প্রসেস তাহলে কোনো প্রক্রিয়া যদি বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে না পারে অর্থাৎ প্রক্রিয়াটা একমুখী হয় তখন সেই প্রক্রিয়াটাকে বলবো ইরিভার্সিবল প্রসেস অর্থাৎ অপ্রত্যাবর্তক প্রক্রিয়া। বাস্তবে যা কিছু প্রক্রিয়া এই যে আমি তোমাদের ক্লাস করছি বা কন্টেন্ট তৈরি করছি এই প্রক্রিয়াটাও কিন্তু অপ্রত্যাবর্তক প্রক্রিয়া। এই মহাবিশ্বে যা কিছু ঘটনা ঘটে চলেছে সবই হচ্ছে অপ্রত্যাবর্তক প্রক্রিয়া। তার সত্ত্বেও প্রত্যাবর্তক প্রক্রিয়ার আমি একটা উদাহরণ দিতে পারি যে কোনো আবদ্ধ
পাত্রে কোনো গ্যাস রেখে সেখানে ঘর্ষণবিহীন পিস্টন রাখা আছে। এখন ওই গ্যাসটা যদি খুব ধীরে ধীরে প্রসারিত হয়, অর্থাৎ চাপটাকে আমরা ডিক্রিজ করে যদি গ্যাসটাকে ধীরে ধীরে প্রসারিত করি, তাহলে সেখানে কি হচ্ছে, গ্যাস দ্বারা কৃতকার্য হবে। আবার তাহলে সেক্ষেত্রে গ্যাস দ্বারা কৃতকার্যের জন্য যে পরিমাণ শক্তির উদ্ভব হবে, তখন যখন গ্যাসটাকে আমরা সংনমিত করব, অর্থাৎ চাপ বাড়িয়ে গ্যাসটাকে আমরা কম্প্রেস করব, তখন কি হবে না, গ্যাসের ওপর কৃতকার্য হবে অর্থাৎ ঋণাত্মক। সেই একই পরিমাণ কার্য প্রয়োজন হবে। অর্থাৎ আমরা যদি এইভাবে উদাহরণ দেই যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে পরিণত করতে যদি 80 ক্যালোরি তাপ লাগে, তাহলে ওই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলকে পুনরায় 80 ক্যালোরি তাপকে যদি নিষ্কাশন করতে পারি, তবে সে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফে পরিণত হবে। তাহলে এইভাবে আমরা উদাহরণটা দিতে পারি প্রত্যাবর্তক প্রক্রিয়া। আর নাহলে বাস্তবে যা কিছু ঘটেছে সবই হচ্ছে অপ্রত্যাবর্তক প্রক্রিয়া। এখন এই অপ্রত্যাবর্তক প্রক্রিয়া কোন দিকে ঘটবে সেটা একটা নির্ভর করে সময় নির্দেশক দিকের উপর। সেই সময় নির্দেশক দিককে বলা হচ্ছে এন্ট্রপি। তাহলে এন্ট্রপির নির্দিষ্ট কোনো বাংলা মানে নেই, তবুও আমরা এটাকে আণবিক বিশৃঙ্খলা হিসাবে ধরে নেব। আমি যদি এই রুমের মধ্যে যে ক্লাস করছি, এই যে কথা বলছি, এখানেও কিন্তু আণবিক বিশৃঙ্খলাটা বাড়ছে, অর্থাৎ এন্ট্রপি। ধরো এখানে যে রুমের মধ্যে জানলা এবং দরজাগুলো বদ্ধ অবস্থায় আছে, তাহলে একটা বদ্ধ সিস্টেম তৈরি হয়েছে, ক্লোজ সিস্টেম। তাহলে এই সিস্টেমের মধ্যে আমি যে বক বক করছি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে না, এখানে আণবিক বিশৃঙ্খলাটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এন্ট্রপির সাধারণত শক্তির সঙ্গে যদি আমরা পার্থক্য করি, শক্তির যেমন সংরক্ষণ নীতি আছে, মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ ধ্রুবক, এন্ট্রপির কোনো সংরক্ষণ নীতি নেই। এন্ট্রপি যে কোনো বাস্তব অপ্রত্যাবর্তক প্রক্রিয়াতে এন্ট্রপি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটাকে এন্ট্রপির আমরা বৃদ্ধির নীতিও বলতে পারি। মহাবিশ্বকে যদি আমরা বদ্ধ সংস্থা ধরি, তাহলে এন্ট্রপি মহাবিশ্বে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এখন এই এন্ট্রপিকে আমরা কিভাবে গাণিতিক আকারে প্রকাশ করব? অনেক সময় চেঞ্জ ইন এন্ট্রপি দিয়ে অঙ্ক পড়ে, তাহলে সেটা দেখো কিভাবে করব। আচ্ছা, আমি এটা মুছছি না, এখানে নিচেই লিখছি এন্ট্রপি। আমি আবারও বলছি, এন্ট্রপির নির্দিষ্ট কোনো বাংলা মানে নেই, তবে আপাতত এন্ট্রপির বাংলা মানেটাকে আণবিক বিশৃঙ্খলা হিসাবে ধরে নেবে। এন্ট্রপি, তাহলে চেঞ্জ ইন এন্ট্রপির মানটা কত? যখন এটা অপ্রত্যাবর্তক প্রক্রিয়ার উষ্ণতা T1 থেকে T2 তে যাবে, তাহলে সেক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তনটা কত হবে দেখো। একে আমরা ডেল্টা এস দিয়ে প্রকাশ করছি। ডেল্টা এস সমান ইন্টিগ্রেশন অফ ডিকিউ বাই টি। স্থির চাপে বা স্থির আয়তনে ডিকিউ পি বা ডিকিউ ভি এর মান আমরা জানি এমসিপিডিটি বা এমসিপিডিটি হয়। কিন্তু যদি গ্যাস না হয়ে অন্য কোনো তরলের ক্ষেত্রে যদি ধরি, তাহলে সেক্ষেত্রে আমরা একটাই আপেক্ষিক তাপ পাই। গ্যাসের ক্ষেত্রে কেবলমাত্র দুটো আপেক্ষিক তাপ থাকে, তোমরা জানো, যে স্থির চাপে আপেক্ষিক তাপ সিপি এবং স্থির আয়তনে আপেক্ষিক তাপ সিপি। তাহলে এই ডিকিউটাকে আমরা কি লিখতে পারি না, এম সি ডিটি বাই টি। তাহলে ডেল্টা এস সমান এম সিটা বেরিয়ে গেল, এম সিটা এখানে স্পেসিফিক হিট আমি লিখে দেবো। তাহলে এখানে ডিটি বাই টি এর উষ্ণতা ধরো T1 থেকে T2 ইনক্রিজ করলো, তাহলে আমরা লিখতে পারি ln, একদম আমি করে দিচ্ছি T2 বাই T1। কেন? ডিটি বাই টি এর ইন্টিগ্রেশন হয় লগ টি, আপার লিমিট লোয়ার লিমিট বসালে এটা আসবে। সিটা হচ্ছে স্পেসিফিক হিট। গ্যাসের ক্ষেত্রে হলে এই সিটাকে আমরা সিও ধরা হয়, এসও ধরা হয়। এখানে যেহেতু আমি চেঞ্জ ইন এন্ট্রপি কে ডেল্টা এস ধরেছি,
তাই এখানে স্পেসিফিক হিটটাকে আমি সি ধরেছি। গ্যাসের ক্ষেত্রে সিটা হচ্ছে দুটো, একটা হচ্ছে স্থির চাপে, একটা হচ্ছে স্থির আয়তনে, সিপিসিএস, সরি সিপি সিভি। তাহলে চেঞ্জ ইন এন্ট্রপির মানটা তোমরা দেখলে। এরপরে আমি বলেছিলাম আজকের কন্টেন্ট তৈরি করার সময় যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের দরকার হলো কেন, অর্থাৎ আমরা এরপর যাব সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। আর আমি হেডিং করছি বা এখানেই লিখছি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সটা কি বা দরকার হলো কেন? তোমরা জানো যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে যে ব্যাখ্যাটা বা তাৎপর্যটা, যে কোনো বস্তুকে আমরা যদি তাপ দেই তার একটা অংশ কি করে, বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে, আর একটা অংশ বাহ্যিক কার্য করে। কিন্তু কোন বস্তুকে ঠিক কত পরিমাণ তাপ দিলে ঠিক কতটা পরিমাণ কার্য পাবো বা ঠিক কতটা পরিমাণ কার্যের জন্য কতটা পরিমাণ তাপের প্রয়োজন, সেটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ব্যাখ্যা করতে পারেনি। আর কি না, কোনো বস্তুকে তাপ দিলে তার সম্পূর্ণটা কিন্তু কার্যে রূপান্তরিত হতে পারে না। তাহলে এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যে শর্টকামিং বলবো বা সীমাবদ্ধতা বলো, এই যে সীমাবদ্ধতা তৈরি হয়েছে, এই সীমাবদ্ধতার জন্যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের দরকার হলো। আমি যদি একটা সহজভাবে তোমাদেরকে ব্যাখ্যা করি, যে ধরো আমি আজ সকালবেলা উঠে 1 কাপ চা খেলাম, তাহলে কি হবে? সাধারণত আমাদের হয় কি, হাতটা গরম হয়ে যায়, চায়ের কাপে চাটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু যদি এরকম ঘটনা ঘটতো যে চায়ের কাপে চাটা ফুটতে শুরু করছে, আমাদের হাতটা আরো দ্রুত ঠান্ডা হতে শুরু করছে, তাহলে কিন্তু শক্তির যে সংরক্ষণ নীতি আছে, সেই সংরক্ষণ নীতিকে লঙ্ঘিত করতো না। কিন্তু বাস্তবে এই ঘটনা ঘটেনি, অর্থাৎ তাপ সর্বদা উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে যায়, কখনোই নিম্ন উষ্ণতা থেকে উচ্চ উষ্ণতার দিকে যেতে পারে না। তাহলে এই যে তাপ উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে যায়, কিন্তু যদি তাপ নিম্ন থেকে উচ্চ উষ্ণতার দিকে যেত, তাহলে শক্তির সংরক্ষণ নীতিকে লঙ্ঘিত করতো না। কিন্তু যেহেতু বাস্তবে ওটা কখনোই ঘটে না, সেই জন্য তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের দরকার হলো। তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে ক্লসিয়াসের বিবৃতি এবং কেলভিন প্লাঙ্কের বিবৃতি আছে, সেটা আমরা পড়ব। প্রথমে আসি ক্লসিয়াস স্টেটমেন্ট। ক্লসিয়াস কি বলছে? ক্লসিয়াস কি বলেছে? যে কোনো স্বয়ংক্রিয় যন্ত্রই তাপকে নিম্ন উষ্ণতা থেকে উচ্চ উষ্ণতার দিকে পাঠাতে পারে না। এটা হচ্ছে ক্লসিয়াসের বিবৃতি। আর কেলভিন প্লাঙ্কের স্টেটমেন্টটা কি আছে? কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে, তাহলে ক্লসিয়াস তাপগতিবিদ্যার প্রথম সূত্রের একটা সীমাবদ্ধতাকে বললো যে তাপ কখনোই, মানে কোনো স্বয়ংক্রিয় যন্ত্রই তাপকে নিম্ন উষ্ণতা থেকে উচ্চ উষ্ণতার দিকে পাঠাতে পারে না। আর কেলভিন প্লাঙ্ক বলল যে কোনো স্বয়ংক্রিয় যন্ত্রই তাপকে সম্পূর্ণরূপে কার্যে রূপান্তরিত করতে পারে না। তাহলে এই যে ক্লসিয়াসের বিবৃতি বা কেলভিন প্লাঙ্কের বিবৃতি, এটা কিছুই নয়, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যে সীমাবদ্ধতা তৈরি হয়েছিল, সেই সীমাবদ্ধতাকে সূত্রের আকারে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে আমরা পড়ব। তাহলে তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই। এরপরে তোমরা এই চ্যাপ্টারগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তো আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। যদি কিছু সমস্যা থেকে থাকে তাহলে আমি নেক্সট ভিডিওতে বা নেক্সট কন্টেন্টে আলোচনা করব। তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে আমি আরও ভালো ভালো কন্টেন্ট এবং তার সঙ্গে থিওরি বেস প্র্যাকটিক্যাল তৈরি করতে পারি। এবং তোমরা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটাকেও অন করে রাখবে, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যেতে পারে।